নজর রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার মণিপুরের দিকে। মণিপুর উত্তপ্ত আজকে নয়, মণিপুর গত 1.5 বছর ধরে উত্তপ্ত। এবং মণিপুরের এই যে গত 1.5 বছর ধরে যে খবর, সেনা ক্যাম্প থেকে নাকি প্রায় 6,000-এর মতন অস্ত্র লোপাট হয়েছে। আর এই 6,000 অস্ত্রতেই বর্তমানে বলিয়ান মণিপুরের একাংশ জঙ্গি গোষ্ঠী। বলাই বাহুল্য, মণিপুরের জঙ্গিদের হাতে ওই সমস্ত অস্ত্রতে তারা এখন রীতিমতো তারা সোচ্চার, তারা দিনের পর দিন হামলা চালাচ্ছে, হুজ্জুতে করছে। তবে এই অস্ত্রের নাকি আগমন হচ্ছে চাইনা, বার্মা, বেশ কয়েকটি জায়গার নামও এই ক্ষেত্রে উঠে আসছে। তবে এই যে মণিপুরের এই অশান্তি এবং এই অশান্তিকে রোখার জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য গতকাল থেকে দেখেছি আমরা বিভিন্ন রকমের ছবি রাজনৈতিকভাবে। তবে এবার একটা জঙ্গিদের গোষ্ঠী চাইছে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ। এখানে প্রশ্ন, কে তাহলে তৃতীয় পক্ষ? একদিকে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে বৈঠক চললো, অন্যদিকে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আজ সন্ধ্যে নাগাদ শুরু করে দিয়েছে বৈঠক। মেঘালয়ের মুখ্যমন্ত্রী মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গ ত্যাগ করতে চাইছেন এক প্রকার বলাই বাহুল্য। তাহলে সেই জায়গাতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বলতে কাকে চাইছে জঙ্গিরা? মণিপুর নিয়ে বা উত্তর পূর্ব নিয়ে 70-এর দশক থেকে কাজ করতে থাকা বিশিষ্ট সাংবাদিক থমাস অ্যালাক্স, তিনি কি জানাচ্ছেন এই মণিপুর এবং উত্তর পূর্বাঞ্চলের বা মণিপুরের এই অশান্তির রহস্যের বীজ কোনখানে লুকিয়ে, কারা রয়েছে এর পেছনে? আসুন শুনবো বিশিষ্ট সাংবাদিক এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিউজ ভ্যানগার্ডের পর্দায় থমাস অ্যালাক্স টেলিফোনিক বার্তালাপে তিনি কি জানিয়েছেন, শোনাবো। বিজেপি সরকার চেষ্টা করছে মিলিটারি সলিউশন। এটা মিলিটারি সলিউশন হতে পারে না, কারণ এটা সেন্সিটিভ বর্ডার এলাকা, ওখানে যতই কোম্পানি না পাঠাও কেন এটা এটা সুতরাং ওখানে আর্ম মিলিটেন্স রয়েছে, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের কাছে অস্ত্র রয়েছে। তারপরে অ্যারাউন্ড 6,000 আর্মস যে লুটপাট করেছে সে থেকে মণিপুর পুলিশের আর্মারি থেকে, সেগুলো তো এই আরামবাই থেঙ্গল, মিথিল লিপুন এদের হাতে আছে। হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ, সুতরাং একটা মিলিটারি সলিউশন ফার্স্ট অফ অল সে মেন্টালিটি চেঞ্জ, এটাতে কোনো মিলিটারি সলিউশন হতে পারে না। যেমনকি নাগা বিদ্রোহ তো 1958 থেকে চলছিল। আলটিমেটলি 2015 ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট একটা করে একটা শান্তিতে ডেজিগনেটেড ক্যাম্পে রেখেছে ওদেরকে, এই মুভিয়া ফ্যাকশন। এখন মুভিয়া ফ্যাকশনও থ্রেটনিং করছে ওদের এগ্রিমেন্ট, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট যেটা হয়েছিল সই করে 2015, সেটা ওরা এই করবে, দে উইল এটা they would again they'll take up arms. কারণ কেন, এই নাগা এই উকুটু ডিস্ট্রিক্টে বেশিরভাগ এই থাঙ্কুল নাগা, আর আইএসএন এনএম যেটা হয়েছে ওটা হচ্ছে বেসিক্যালি মুভিয়া থাঙ্কুল নাগাদের এই সংগঠন। কারণ আর এই মণিপুরে এই 1.5 বছর ধরে যে চলছে ওদেরও অনেক অসুবিধা হচ্ছে, কারণ সমস্ত এলাকা এই কুকি এলাকা থেকে যেতে হচ্ছে। আর এখন কুকি সংগঠনগুলো ওদের সঙ্গে একটু খুব সম্ভবত মিলেছে, সুতরাং এটা প্রবলেম উইল গেট ভেরি কমপ্লিকেটেড। আর এখন বিজেপি 2 দিন আগে তো বিজেপির 7টা বিজেপি এমএলএ বাড়ি ঘরে আগুন লাগানো হচ্ছে, গাড়ি করেছে, অনেকে পালায়তন আছে, ইম্ফলে নেই অনেক এমএলএ, বিজেপি এমএলএ। তো সিচুয়েশন সেরকম সাংঘাতিক ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে। আগে তো ইম্ফল ভ্যালি এন্ড সুরচাঁদপুরে সীমিত ছিল, এখন তো যে জিরিবমে যে আরম্ভ হয়ে গেছিল, জিরিবমে বেসিক্যালি আরম্ভ হয়ে গেছিল ফার্স্ট এরা আরামবাই থেঙ্গল, আপনি হয়তো শুনেছেন এটা। এটা একটা এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন এদের, ওরা ওখানে গিয়ে এই কাণ্ডটা আরম্ভ করে দিয়েছে। আর এই দাস এখন আসাম রাইফেলসকে ওখান থেকে সরানো হয়েছে, এনসিআরপি কে দিয়েছে। সিআরপি যে 10টা মিলিটেন্ট মারছে বলেছেন, বেসিক্যালি ওরা সব ভিলেজ ভলেন্টিয়ার ছিল, অস্ত্র ছিল ওদের হাতে, কিন্তু ওদেরকে আই থিঙ্ক কোল্ড ব্লাড দেবে কিল্ড, কারণ সিআরপি এর কোনো একটা জওয়ান ইনজোর্ড হয়নি, অন্য একটা ফায়ারিং এ একটা জওয়ান ইনজোর্ড হয়েছে। সুতরাং এখানে ক্রিটিক্যাল সিচুয়েশন, কোনো আর্মি যতই কোম্পানি না পাঠাক কেন প্রবলেম উইল বি। এখন আফসা ইন্ট্রোডিউস করেছে আর্ম ফোর্সেস স্পেশাল অ্যাক্ট, ওটাতে তো মণিপুরে তো অনেক প্রবলেম হয়েছিল, কারণ আর্ম ফোর্সেস দে ক্যান অ্যারেস্ট এন্ড কিল অলসো, শুট টু কিল। সো বিজেপি যা
সরকার, কেন্দ্রীয় সরকার যে লাইনে এগিয়েছে, প্রবলেম উইল গেট কমপ্লিকেটেড। আর মিজোরাম গভর্নমেন্ট এদেরকে সাপোর্ট করছে, আর এদের যত শরণার্থী আসছে, রেফিউজি, ওদেরকে আশ্রয় দিচ্ছে। আর বার্মা থেকে মানে অনেক, বার্মার তো ইনসার্জেন্ট গ্রুপ মোটামুটি কন্ট্রোলে আসছে, এক্সেপ্টিং ক্যাপিটাল রঙ্গুন। তো সমস্ত প্রবলেমটা একটু কমপ্লিকেটেড হয়েছে। আর এনআরসি আইএম ওরা বলেছে উই নিড এ থার্ড পার্টি ইন্টারফারেন্স। থার্ড পার্টি খুব সম্ভবত চাইনিজ ইন্টারফারেন্স। ওরা বলছে কি এই মীমাংসা হবে না, সুতরাং bilateral talks হবে না। We want a tripartite agreement with an external agency. They haven't spelled out the external agency. So basically it is Chinese. তো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের কি করা উচিত বলে মনে করেন? কারণ মণিপুরের ইস্যুতে কিন্তু চাইনিজরা একদম প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সাহায্য করছে। সেই ঢুকছে ওরা, সেরকম অনেক, সেটা চাইনিজ ইনসার্জেন্সি সেরকম হয়নি, ফুল ফ্লেজেড সাপোর্ট আসেনি এদের। আগে থেকে বেসিক্যালি হয়েছে কি সুলতানপুর এলাকাতে অনেক মিনারেল বা হাইড্রোকার্বনস অনেকগুলো এক্সপ্লোরেশন হওয়ার চান্স আছে। আরম্ভ হয়েছে 1.5 বছর আগে। ওখানে জঙ্গলের মানে এদেরকে উচ্ছেদ করেছিল, উচ্ছেদ করার সময় পুরোনো গিরিজা দুর্গ লেগেছে। আরম্ভ ওখান থেকে বেসিক্যালি দে ওয়ান্ট টু কন্ট্রোল সুলতানপুর ফরেস্ট এরিয়া। এটা তো কংগ্রেসের সময়ও হয়েছিল, তখনও 8টা সুলতানপুরে ফায়ারিং এ 8টা কুকি মারা গিয়েছিল। তখন ওরা আলটিমেটলি ওরা কন্ট্রোল করেছে মোটামুটি ভালোভাবে, বীরেন সিং। এখন ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে এখানে মিনিস্ট্রিটাকে ভেঙে দিতে হবে। প্রেসিডেন্ট রুল ছাড়াও গতি নেই। কারণ এখন এই বীরেন সিং সরকারের বিজেপি সমর্থকেরও তো সাপোর্ট নেই। এটাতে লাস্ট পার্লামেন্ট ইলেকশনে 2টো সিটে তো কংগ্রেস নিয়ে নিল। সো ইট ওয়াজ এ ভোট এগেইনস্ট বিজেপি, নট এ ভোট ফর কংগ্রেস। হি ভ্যালিড দ্য ভোট। সুতরাং এটা একজন জেএনইউ প্রফেসর যে জিতে গিয়েছিল। আপনারা শুনলেন মণিপুরকে কেন্দ্র করে থমাস অ্যারাক্সের বিশেষ বক্তব্য। বিশিষ্ট সাংবাদিক তিনি এবং 70-এর দশক থেকে কাজ করে চলেছেন তিনি মণিপুর সহ গোটা উত্তর পূর্বকে নিয়ে। তবে এই যে মণিপুর অশান্ত, সেখানে আফস্পা হোক, সেখানে কেন্দ্রীয় বাহিনী হোক, বা সেখানে দাঁড়িয়ে পুলিশকে বা আর্ম ফোর্সকে ফ্রি হ্যান্ড দেওয়া হোক, তারপরও প্রত্যেকটা দিন পড়ছে লাশ। আমি সরাসরি যাব নিউজ রুমে। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন আমাদের সাথে। নীল, এই যে মণিপুর প্রত্যেকটা দিন অশান্ত হচ্ছে গত 1.5 বছর ধরে। আজকের দিনে দাঁড়িয়ে এই অশান্তির পেছনের কারণ কি? এর বীজ ঠিক কোনখান অব্দি পৌঁছানো বা লুকোনো রয়েছে বলে তোমার মনে হয়? দেখো, আগামী বৃহস্পতিবার মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটা উচ্চ পর্যায়ের দল এবং উচ্চ পর্যায়ের কিছু আধিকারিক তারা মণিপুর ভিজিট করবে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার উপস্থিতিতে বৈঠক হয়েছে। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা ছিলেন। বেশ কয়েকজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা কিন্তু এই বৈঠকে ডায়লগ ডেমোক্রেসির উপর কিন্তু যোগ দিয়েছে। এছাড়াও বাহিনীর তরফ থেকে কিন্তু সিআরপিএফ এর যে স্পেশাল সার্চ অপারেশন, সেই সার্চ অপারেশন কিন্তু চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবার তোমাকে বলবো যে বিগত 3 দিন ধরে যে উত্তপ্ত মণিপুর, সেই উত্তপ্ত কিভাবে হয়েছে। মণিপুরে যে এর আগের দিন যে কুকি জঙ্গিদের সঙ্গে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে কিন্তু যে কজন মারা গিয়েছিল তারা প্রত্যেকজনই কুকি ভলেন্টিয়ার ছিল। মানে কুকিদের ভাষায় তারা হচ্ছে ভলেন্টিয়ার, এবং তাদের কাছে কিন্তু আর্মস ছিল। এবং নির্দিষ্ট সিআরপিএফ এর যে খবর, সেই নির্দিষ্ট খবর অনুযায়ী গোয়েন্দা সূত্রে সিআরপিএফ অভিযান করে, এবং সিআরপিএফ অভিযান করার পরে প্রথমে যেটা সূত্রের খবর, সিআরপিএফ একবার তাদের আত্মসমর্পণ করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করে, কিন্তু যখনই দেখে তারা আত্মসমর্পণ করার দিকে নেই, তারপরেই কিন্তু সিআরপিএফ এর যে বাহিনী সাথে সাথে গুলি চালায়, এবং সিআরপিএফ এর গুলিতে ওইখানে 11 জন যে কুকি জঙ্গি তারা কিন্তু অন স্পট ডেড হয়। এবং সেই জায়গাতে আশ্চর্যজনকভাবে, কারণ সিআরপিএফ এর তারা ছিল একেবারে প্রশিক্ষিত বাহিনী, জঙ্গলের মধ্যে তারা যুদ্ধ করতে সিদ্ধ হস্ত, তাই কোনো রকম নো ইনজুয়েড, কোনো বাহিনীর কোনো বড় ইনজুয়েড হয়নি। একদম বাহিনী নিখুঁত অপারেশনে 11 জন কুকি জঙ্গিকে হত্যা করতে কিন্তু সক্ষম হয়েছে।
অন্যদিকে একটা অন্য ঘটনায় একজন সিআরপিএফ জওয়ান এই ঘটনায় আহত হয়েছে বলে শোনা যাচ্ছে। তার মানে সিআরপিএফ কিন্তু এখন মণিপুর জুড়ে অপারেশন করার জন্য তারা কিন্তু প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি রেডি রেখেছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মণিপুরে দীর্ঘদিন কাজ করা, যাদের পাহাড়ি অঞ্চল চেনা, পাহাড়ের প্রত্যেকটা পথঘাট চেনা, পাহাড়ের মানসিকতা চেনা, সেই আসাম রাইফেলসকে কিন্তু আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ আসাম রাইফেলস দীর্ঘদিন মণিপুরের নিরাপত্তার দায়িত্বে থাকলেও আসাম রাইফেলস কিন্তু সেইভাবে সাফল্য পায়নি। এবং এই যে সাফল্য পায়নি তার কারণ হিসেবে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে বেশ কিছু নোটস পৌঁছে গেছে, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা এবার আসাম রাইফেলসের কে সেখান থেকে দূর করে তারা কিন্তু একেবারেই সেখানে সিআরপিএফ এর যে কোবরা ফোর্স, সেই কোবরা ফোর্স ডেপ্লয়মেন্টের উপর কিন্তু নজর দিয়েছে। এবং আমরা জানি যে দান্তেওয়াড়া, এই যে সব থেকে সিআরপিএফ এর, যদি বিগত তুমি 3 মাস ধরে সিআরপিএফ এর সাফল্য দেখো, সব থেকে বড় সাফল্য কিন্তু হয়েছে দান্তেওয়াড়াতে। এবং 2-3 দিনের মধ্যেও কিন্তু সেইখানে প্রায় 11 জন মাওবাদী সিআরপিএফ এর সঙ্গে এনকাউন্টারে কিন্তু খতম হয়েছে। অর্থাৎ সিআরপিএফ মধ্যপ্রদেশের জঙ্গলে যেভাবে অপারেশন চালাচ্ছে ঠিক একই কায়দায় কিন্তু এবার যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা রাজি থাকে তাহলে কিন্তু সিআরপিএফ কিন্তু এবার একইভাবে কিন্তু মণিপুর জুড়ে কিন্তু অপারেশন করবে। এবার ভারতের কি হয়, ভারতের সমস্ত সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা, রাজনৈতিকভাবে সেখানে সিদ্ধান্ত হয় এবং প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হয়। বাহিনী শুধুমাত্র প্রশাসনিক কর্তারা যখনই তাদের অর্ডার দেয় তারপরে কিন্তু বাহিনী নামে। কিন্তু 2 দিন আগে পর্যন্ত সিআরপিএফ কে কিন্তু ফুল একেবারে পাওয়ার দিয়েছে। সেই ক্ষেত্রে আজও সিআরপিএফ এর যে দড়ি, সেই দড়ি লাগাম টেনেছে এমন কিন্তু কোনো খবর নেই। তাই ধরে নিতে পারি আগামী কাল থেকে সিআরপিএফ তাদের যে সার্চ অপারেশন, সেই সার্চ অপারেশন কিন্তু জারি রাখবে। এবার প্রশ্নটা হচ্ছে এখানে সব থেকে বড় কথা, ডায়লগ ডেমোক্রেসি ওপেন করবে কে? কেন্দ্রীয় সরকার হয়তো ভাবছে যে সেখানে যে কুকি এই জঙ্গিদের, বিশেষ করে কুকি এবং মেতি জঙ্গিদের কিছু ইন্টেলেকচুয়াল আছে, সেই ইন্টেলেকচুয়ালরা তৃতীয় পক্ষ অর্থাৎ থার্ড পক্ষের বারবার আবেদন জানাচ্ছে যে থার্ড পক্ষের মধ্যস্থতায় এই বৈঠক হবে। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তারা থার্ড পক্ষ বলে এখনো পর্যন্ত সেইভাবে অফিসিয়াল মান্যতা দেয়নি। এখানেই কিন্তু অশান্তির বীজ এবং এখানেই কিন্তু রহস্য। তার মানে থার্ড পক্ষ কি চায় না, অর্থাৎ চায়নাকে কি তারা ডেকে আনতে চাইছে? এই জায়গাটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা কিন্তু পরিষ্কার বুঝে নিতে চাইছে। তার জন্যই হয়তো এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা বড় ডায়লগে কিন্তু তারা যেতে চাইছে না। তারা বাহিনী দিয়ে আগে অপারেশন করাবে, সেখানে এনআইএ থাকবে, এনআইএ থেকে তাদের যে লিঙ্ক প্যানগুলো, সেই লিঙ্ক প্যানগুলোকে এবার ধরার প্রক্রিয়া শুরু করবে। এবং যেটা সূত্রের খবর এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আমরা পাচ্ছি যে জঙ্গি গোষ্ঠীর যারা মাথার উপরে বসে রয়েছে, যারা লিডার্স, তাদেরকে কিন্তু একেবারে কাশ্মীরের পর্যায়ে যে বিচ্ছিন্নতাবাদীদের যে ভাষায় ট্রিট করে, এবার কিন্তু এখানেও সেই ভাষায় ট্রিট করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ আগামী দিনে যদি তাদের গৃহবন্দী করে, অর্থাৎ আগামী দিনে তাদের যদি সেফটি অ্যারেস্ট করে রেখে দেয়, তাহলে কিন্তু অবাক হওয়ার থাকবে না। অর্থাৎ মণিপুর জুড়ে কিন্তু এই মুহূর্তে একটা বড় বৃহৎ একটা অপারেশনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেই ক্ষেত্রে সমস্ত অপারেশন শেষ পর্যন্ত মণিপুর পুলিশকে জানানো হবে কিনা তা নিয়েও কিন্তু একটা সংশয় রয়েছে। তবে এর মধ্যেই মানবাধিকার কর্মী যারা বিশিষ্ট সেখানকার সাংবাদিক বহুদিন ধরে কাজ করছে, অর্থাৎ নর্থ ইস্টে নাগাল্যান্ড, নর্থ ইস্টে মণিপুর, নর্থ ইস্টের মিজোরাম, এই প্রত্যেকটা রাজ্যে কিন্তু মণিপুরের এই কুকি এবং মেইতি, এই দুই জঙ্গি গোষ্ঠীর যে প্রত্যক্ষ খারাপ ফলাফল, এটা কিন্তু এই 3-4 রাজ্যে পড়তে পারে। সেই 3-4 রাজ্যের কথা মাথায় রেখে কিন্তু প্ল্যান কিন্তু এই মুহূর্তে সাজাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। পাশাপাশি চীন এবং বার্মিজ, এই দুটি দেশকে কিভাবে সম্পূর্ণ বার করা যায় তারও একটা কিন্তু পরিকল্পনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। এবার উচ্চ পর্যায়ের যে কমিটি, সেই উচ্চ পর্যায়ের যে কমিটি বা স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল মণিপুরে পা রাখলে একেবারে মণিপুর সম্পর্কে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের পুরো ভাবনাটা কি, বা কেন্দ্রীয় সরকার এই মণিপুরকে শান্ত করতে কোন পন্থা অবলম্বন করবে, তার দিকেই কিন্তু মোটামুটি মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দল আসলেই কিন্তু পরিষ্কার বোঝা যাবে। অন্যদিকে বীরেন সিং তিনি নিজের মতো করে এখন বৈঠক করছেন। সেখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের, এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে তিনি বিধায়কদের সঙ্গে বৈঠকে করছেন। এখানেই জানতে চাইবো, এই যে বীরেন সিং এই মুহূর্তে বৈঠকে বসেছেন
এবং তার সাথে মণিপুর থেকে যে খবর, আমলা থেকে শুরু করে বেশ কিছু নেতা বা কর্মচারীরা এই মুহূর্তে পদত্যাগ করতে অনেকেই সিদ্ধহস্ত রয়েছে। তাহলে সেখানকার এই মুহূর্তের বাস্তব পরিস্থিতিটা কি? দেখো, মণিপুরের যে রাজ্য সরকার, বীরেন সিং সরকার, তারা কিন্তু শান্তি প্রক্রিয়া গঠন করতে সম্পূর্ণ ব্যর্থ, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং মণিপুরের এখন তার কাছে কি, তার কাছে হচ্ছে সরকার বাঁচাতে হবে। বিজেপি 17 জন বিদ্রোহী এমএলএ রয়েছে, শরিক দলের এমএলএরা বিদ্রোহী, এবং সেই জায়গাতে আগামী দিনে যদি এইরকম সিচুয়েশন বাড়ে, তাহলে মণিপুর জুড়ে এখনো পর্যন্ত বিরোধীরা বা অন্যান্য সামাজিক কর্মীরা বা মানবাধিকার কর্মীরা যে এখনো রাষ্ট্রপতি শাসনের দাবি জানায়নি, সেটা বীরেন সিংয়ের আমি বলবো একেবারে ভাগ্য। তো আগামী দিনে যদি আরো 3-4 দিনে যদি মণিপুর পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের উপর কিন্তু রাষ্ট্রপতি শাসনের যে চাপ, সেই চাপ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘাড়ে বাড়বে। এবং যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়, তাহলে সবার আগে কিন্তু ব্যর্থতার দায় ঘাড়ে নিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং অবশ্যই মুখ্যমন্ত্রী বীরেন সিংকে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়ে তিনি হয়তো একটা ডায়লগ ওপেন করতে চাইবেন, এবং সেই সঙ্গে বাহিনীর যে স্ট্র্যাটেজি অর্থাৎ তল্লাশি, সেই তল্লাশি এবং সার্চ অপারেশন কিন্তু চালিয়ে যেতে চাইবেন। সার্চ অপারেশন এই মুহূর্তে থামাবে না, তার কারণ হচ্ছে সার্চ অপারেশন যদি থামায়, সেই ক্ষেত্রে কুকি জঙ্গিরা যদি আরো বেশি করে হামলা করে, তার দায় কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বীরেন সিংয়ের সরকারকে নিতে হবে। অন্যদিকে এই মুহূর্তে মেইতি যারা জঙ্গি, তারা কিন্তু তাদের যে 6 জন মৃত্যু হয়েছে, সেই 6 জন মৃত্যুর নিয়ে কিন্তু তারা কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপির উপর চাপ বাড়াচ্ছে, কারণ এখানে একটা ধর্মীয় মেরুকরণ রয়েছে। এই ধর্মীয় মেরুকরণটা এখন বিজেপি কিভাবে সামলাবে, তার উপর কিন্তু উত্তর পূর্বের আগামী দিনে বিজেপির যে জয়ের ধারা বা বিজেপির যে জয়ের রথ, সেই জয়ের রথ কিন্তু অনেকটাই নির্ভর করবে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একদিকে প্রশাসনিকভাবে তাকে সামলাতে হবে মণিপুর, অন্যদিকে পলিটিক্যালি তার দল যাতে বাঁচে এবং তার দল যে উত্তর পূর্বে যেভাবে এগোচ্ছে, সেটা জয়ের ধারা যাতে অব্যাহত থাকে, তার জন্য কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভাবতে হচ্ছে। তাই তার ভাবনা কিন্তু অত্যন্ত কঠিন। অন্যদিকে বীরেন সিংয়ের পদত্যাগের দাবিতে কিন্তু মণিপুর জুড়ে কুকি এবং মেইতি এখন দুই গোষ্ঠী কিন্তু বীরেন সিংয়ের পদত্যাগ চাইছেন, এবং বীরেন সিংয়ের পদত্যাগ করে রাষ্ট্রপতি শাসনের একজন দাবি জানাচ্ছেন। আবার একটি দল যারা বিজেপির মধ্যে রয়েছে, তারা চাইছেন শুধুমাত্র সিএম পরিবর্তন। এটাও কিন্তু অমিত শাহর উপর চাপ রয়েছে। তবে আগামী দিনে বুধবার কি বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা মণিপুরে পা রাখলে 1-2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে বীরেন সিংয়ের ভাগ্য। বীরেন সিংকে কি বিজেপি পদত্যাগ করাবে? আমার মনে হয় যে অমিত শাহ এই ক্ষেত্রে প্রথমেই তোমার হচ্ছে ইসের দিকে যাবে না, রাষ্ট্রপতি শাসনের দিকে তিনি যাবেন না, কারণ রাষ্ট্রপতি শাসন জারি হলে সম্পূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা নিয়ে কিন্তু বিরোধীরা অমিত শাহকে আগামী যে শীতকালীন অধিবেশন রয়েছে, সেই শীতকালীন অধিবেশনে কিন্তু চেপে ধরবে। তাই সেই ক্ষেত্রে সার্চ অপারেশন, বেশি করে বাহিনী পাঠাও, বেশি করে তোমার হচ্ছে সিআরপিএফ ডেপ্লয়মেন্ট করো এবং সম্পূর্ণ মণিপুরকে কন্ট্রোলে রাখো, এবং বিজেপির মধ্যে কথা বলে বিদ্রোহীদের সংখ্যা কমিয়ে সামান্য একটা কমিটি তৈরি করে মণিপুরকে একটা মোটামুটি স্থিতাবস্থায় আসার পরিকল্পনা অমিত শাহ নিয়েছেন। এবার অমিত শাহকে কিন্তু এটা হচ্ছে মানে অমিত শাহ হয়তো পলিটিক্যাল দিক থেকে ভাবছেন, কিন্তু তিনি কিন্তু আবার হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদি চায়নার সেখানে মানে ইনভলভ বাড়ে, তাহলে কিন্তু আগামী দিনে উত্তর পূর্ব উত্তপ্ত হবে, সেটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে ভাবতে হচ্ছে। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কিন্তু এখন সব থেকে বড় পরীক্ষা যে আগামী 7 দিনের মধ্যে মণিপুরকে সম্পূর্ণ পিসফুল করা, এবং সেই সঙ্গে মণিপুর সমস্যা যাতে মিজোরাম, মণিপুর সমস্যা যাতে নাগাল্যান্ড, মণিপুর সমস্যা যাতে মেঘালয়ে না যায়, সেটাই কিন্তু এখন অমিত শাহর সব থেকে বড় পরীক্ষা। সুপ্রীতি, একেবারে তাই। অনেক ধন্যবাদ তোমায় নীল, এই মুহূর্তে আমাদের সাথে নিউজ রুমে থাকার জন্য। মণিপুরকে নিয়ে আমরা আরো একাধিক আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, শেয়ার করব। কি অবস্থা রয়েছে বর্তমানে, পরিস্থিতি কেমন রয়েছে, কেন্দ্রের কি বক্তব্য, রাজ্য সরকারের কি সিদ্ধান্ত উঠে আসছে, সমস্ত বিষয়ের আপডেট আপনারা পাবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তবে ছোট্ট একটা বিরতির পর ফিরছি।